বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ, নেতাকর্মীরা মাঠে থাকবেন বললেন ওবায়দুল কাদের। পীরগঞ্জের মাঝিপাড়ায় সাম্প্রদায়িক তাণ্ডবের চিহ্ন এখনও তরতাজা, ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ আজ। অন্য ধর্মের উপর হামলা অপরাধ, সবার স্বাধীনতা নিশ্চিত করা মুসলমানের দায়িত্ব, বলছেন গবেষকরা। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু 30 অক্টোবর। রাজধানীতে 1টি কেন্দ্রে ও 21 জেলায় হবে টিকাদান। এবং টি-20 বিশ্বকাপে আজ ওমানের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ, দলে পরিবর্তনের ইঙ্গিত। এবার বিস্তারিত খবর। দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীরা সব সময় মাঠে থাকবে। এদিকে বিকেলে শাহবাগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে বিক্ষোভ করবে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার সকাল 10টা থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। পরে বেলা 11টার দিকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ কর্মসূচি শুরু হয়। এতে দলের কেন্দ্রীয় নেতারাও যোগ দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা সব ধরনের অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় জানান। অসাম্প্রদায়িক আমরা যে রাজনীতিটা করি, সেই রাজনীতির মাঝখানে যদি কোনো শক্তি কোনো ধরনের অপকর্ম করতে চায়, আমরা তার প্রতিহত করব, হাত ভাঙা আমরা জবাব দেব। যারা এটা করেছে তারা কোনো ধার্মিক নয়, তারা দুর্বৃত্ত। আমরা দুর্বৃত্তায়নের বিদায় চাই। এই বাংলার মাটিতে কোনো দুর্বৃত্তরা থাকবে না। এই বিএনপি জামাত পাকিস্তানের প্রেতাত্মারাই প্রকারান্তরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করে যাচ্ছে। বঙ্গবন্ধুর বাংলায় এই সাম্প্রদায়িক আর স্থান নাই। সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এখনও রাজপথ ছাড়েনি। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে। আওয়ামী লীগ রাজপথে আছে যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে। আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এ সময় যুবলীগ চেয়ারম্যান বলেন, দেশে বিএনপি জামায়াত অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সম্প্রীতির র্যালির মাধ্যমে আমাদের জনগণকে আমরা বলতে চাই যে আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের পাশে আছি এবং বিএনপি জামাত একটা সন্ত্রাসী দল, তারা দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান, সরাসরি আমার সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে। এজাজ, সকাল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস, শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় আপনি ঘুরেছেন। যেই সাম্প্রতিক যে সহিংসতা চলছে তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে, রাজনৈতিক দলগুলো মাঠে নামছে। একটু জানাবেন আজকে সারাদিনে কি হলো, আর সামনে আরও অনেকগুলো কর্মসূচি রয়েছে দিন জুড়ে। মূলত যে অষ্টমীর দিনে কুমিল্লাতে যে হামলাটা হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, তারপর থেকেই কিন্তু এর ধারাবাহিকতা বেশ কয়েকদিন যাবৎ চলছে এবং সর্বশেষ রংপুরে হামলা হয়েছে। যদিও শুরু থেকেই আওয়ামী লীগ এই হামলার প্রতিবাদে সোচ্চার ছিল সবসময় এবং দলের যেসব সিনিয়র মন্ত্রীরা ছিলেন তারা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু শেষ পর্যন্ত
রংপুরের ঘটনাটা কিন্তু এড়ানো যায়নি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ যে স্টেপটি নিয়েছে রাজনৈতিক কর্মসূচি, সেটি হচ্ছে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে সামাজিক সচেতনতা তৈরি, এবং সেই তারই অংশ হিসেবে আমরা সকাল থেকে দেখেছি যে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচিটি নেওয়া হয়েছে সম্প্রীতি সমাবেশ এবং শান্তিপূর্ণ যে র্যালি, সেই র্যালির আয়োজন করা হয়েছে। যদিও 11টার থেকে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই সমাবেশ শুরু হয়, কিন্তু তার আগে থেকেই আমরা দেখতে পাই যে এর বেশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, এবং 11টার দিকে যখন র্যালিটি শুরু হয় তখন বিপুল সংখ্যক নেতাকর্মী এই র্যালিতে অংশ নেন। বিশেষ করে ঢাকা মহানগর এবং ঢাকা মহানগরের আশেপাশের জেলাগুলো যেগুলো রয়েছে, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, সেখান থেকে নেতাকর্মীরা এসে যোগ দিয়েছিলেন, এবং বলা যায় যে 3 কিলোমিটার ব্যাপ্তি সেই র্যালিটি ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে এবং বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে তাদের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শহীদ মিনারে এসে শেষ হয়। আমরা দেখেছি 1:20 মিনিটের দিকে এই কর্মসূচিটি শেষ হয়েছে, এবং এই র্যালির মধ্য দিয়ে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু, মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে, কিন্তু গুটি কয়েক মানুষ সাম্প্রদায়িক অপশক্তির যে গোষ্ঠী রয়েছে তারা এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, এবং অনেক আওয়ামী লীগ অভিযোগ করছে অনেক রাজনৈতিক দল এটিকে ফায়দা হিসেবে নেয়। এবং আরেকটি বিষয়, আপনি এই মুহূর্তে শহীদ মিনারে রয়েছেন, সেখানে আমরা স্লোগান শুনতে পাচ্ছি, অনেক মানুষজনকে দেখা যাচ্ছে সেখানে। এই মুহূর্তে কারা রয়েছেন, তারা কি বলছেন একটু জানতে চাইবো। আর ঢাকার বাইরে বিভাগীয় বা জেলা শহরগুলোতে আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যক্রম, এই সম্প্রীতি সমাবেশ নিয়ে আর কি হতে যাচ্ছে আগামী দিনে, কোনো নির্দেশনা এসছে কিনা? দলের পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে সেটি হচ্ছে যে দলের সবগুলো বিভাগীয় এবং জেলা শহরে সব জায়গায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে হবে, এবং কিছুক্ষণ আগে যদিও 1:20 মিনিটের দিকে আমরা দেখলাম যে মোটামুটি প্রোগ্রাম শেষ, তারপরেও ঢাকার বাইরের যে মিছিলগুলো রয়েছিল, বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী জেলার, সেগুলো এখনো এসে এই শহীদ মিনারে এসে জড়ো হয়েছে। কিছুক্ষণ আগেই গাজীপুর মহানগর যুবলীগের একটি মিছিল এসে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিয়েছেন, এবং তারা এখন স্লোগানে মুখরিত করে তুলছেন। কেন্দ্রের পক্ষ থেকে যে নির্দেশনা সেটি হচ্ছে যে এই ধরনের সমাবেশ এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক জেলা বিভাগে সব জায়গায় এই সমাবেশের মধ্য দিয়ে সামাজিক একটি বার্তা দিতে হবে, এবং একই সঙ্গে দলের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক করে দিতে হবে যাতে তাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা হয়। আপনি নিশ্চয়ই জানেন কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশনে, অর্থাৎ নবমীর দিনে রামকৃষ্ণ মিশনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে যেহেতু ইউনিয়ন পরিষদে নির্বাচন চলছে সারা দেশে, সুতরাং নেতাকর্মীদের মনোযোগ কিছুটা ওই দিকে ছিল, যার কারণে এই সাম্প্রদায়িক গোষ্ঠীটা সুযোগ দিয়েছে। কিন্তু একই সঙ্গে এখন থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিকে যেমন নজর রাখতে হবে, সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের আর যাতে কোনো ধরনের হামলা হয় তাদের উপরে, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, এই বার্তাটি কিন্তু দেওয়া হয়েছে। ইজাজ, আপনাকে অনেক ধন্যবাদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা এই মুহূর্তে সরাসরি একটু রংপুরে যেতে চাই, সেখানে এই মুহূর্তে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্যে যাই। যারা এখানে বাইরে থেকে এসেছিল, বহিরাগত অনেক ছিল, যাদের চেহারা দেখে এলাকার লোকজন তাদেরকে চিনতে পারে, সেই বহিরাগতরা তাদের কাছে অনেকের কাছে পেট্রোল ছিল। তো এটা তো পরিকল্পিত অবশ্যই, তা না হলে তো এ ধরনের একটা ঘটনা ঘটার কথা না। এবং পীরগঞ্জে আমাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা কখনো হয়নি, কারণ এবার পূজাতেও আমরা 98টা মণ্ডপ, আমাদের 15টা ইউনিয়ন, একটা পৌরসভা, আমাদের পীরগঞ্জ উপজেলা তেমন বড় না, কিন্তু সেখানেও 98টা মণ্ডপে অত্যন্ত সুষ্ঠুভাবে উৎসবমুখরভাবেই পূজা উদযাপন হয়েছে। এবং সেখানে সরকারি সহায়তা, আমার ব্যক্তিগত সহায়তা, দলের সহায়তা, উপজেলা আওয়ামী লীগের সহায়তা, সবকিছু দেওয়া হয়েছে। কিন্তু তারপরে কিভাবে এ ধরনের একটি নাশকতামূলক ঘটনা এখানে ঘটলো, এটার গোড়ায় আমাদেরকে যেতে হবে। পুনর্বাসনের জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে আমরা তাৎক্ষণিকভাবে তাদের মাঝে চাল এবং শুকনো খাবার বিতরণ, একটা করে শাড়ি, একটা করে কম্বল, সেগুলো তাৎক্ষণিকভাবে বিতরণ হয়েছে। এখন যেটা করা হবে, তাদের ঘর বাড়িগুলো টিন দিয়ে নির্মাণ করে দেয়া, যে অর্থ প্রয়োজন সেই অর্থগুলো তাদেরকে দেয়া, মৎস্যজীবী যারা আছে তাদের ব্যবসা বাণিজ্যতে পুনর্স্থাপন করার জন্য আর্থিক যে সহযোগিতা প্রয়োজন, পুনর্বাসনের যে সহযোগিতা প্রয়োজন, যে মন্দিরগুলো পুড়ে গেছে সেগুলোকে পুনর্নির্মাণ, এগুলো প্রত্যেকটা বিষয়ই সরকারের পক্ষ থেকে করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে
বিষয়ে পরিপূর্ণভাবে অবহিত আছেন। তিনি আমাদেরকে সার্বক্ষণিক নির্দেশ দিচ্ছেন এবং আমরা নিজেরাও এখানে জেলা প্রশাসক থেকে শুরু করে সাম্প্রতিক সহিংসতায় রংপুর এলাকা পরিদর্শনে গেছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মাননীয় স্পিকার। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে, চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, যত দ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশনার পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে ধর্মীয় নেতাদের এগিয়ে আসারও আহ্বান জানানো হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদের বৈঠকে পিএসসির অধীনে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকলে সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 3 বছর কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন 2021-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আজকে ক্যাবিনেট মিটিংয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে যে এটা একদম খুব স্টার্ন অ্যাকশনে যেতে হবে, যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ধরতে হবে। পাশাপাশি একটা পরিষ্কার একটু জনগণকে একটু করতে হবে যে রিপারকেশন করা যাবে না, রিয়াকশন করা যাবে না। আমাকে যদি কেউ আমার যদি কোরআনের অবমাননা করে, কোরআন আমাকে কোনো অথরিটি দেয় নাই আমি গিয়ে তার ধর্মের কোনো কিছু ভাঙবে। রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া গ্রামে সাম্প্রদায়িক হামলার ক্ষতচিহ্ন এখনও তরতাজা। আতঙ্ক কাটিয়ে অল্প কিছু মানুষ ঘরে ফিরতে শুরু করলেও পরিস্থিতি এখনও পুরো স্বাভাবিক হয়নি। হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে আজ থেকে কাজ শুরু করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। আজ মাঝিপাড়ায় যাওয়ার কথা রয়েছে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর। কিছুক্ষণ আগে সেই খবরটি আমরা দেখিয়েছি, তিনি সেখানে বক্তব্যও রেখেছেন। স্থানীয় সংসদ সদস্য ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদেরও সেখানে যাওয়ার কথা রয়েছে। এদিকে পীরগঞ্জে যার ফেসবুক প্রোফাইল থেকে ধর্মীয় অবমাননামূলক পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে, সেই পরিতোষ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় আজও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান বিক্ষোভকারীরা। সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সম্প্রীতি সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাব। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন ও সমাবেশে অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন চিকিৎসকরা। এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মহানগর যুবলীগ নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করে। ফেনীতে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া লক্ষ্মীপুর, ঝিনাইদহ, রাজবাড়ী, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলাকে সমর্থন করে না ইসলাম, এমনকি অন্য ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করাও অপরাধ বলছেন ইসলামী গবেষকরা। মুফতিরাও বলছেন সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা মুসলমানের অন্যতম দায়িত্ব। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও লুটপাট প্রসঙ্গে এসব কথা বলেন তারা। 13 অক্টোবর কুমিল্লার পূজা মণ্ডপে হামলা করে দুর্বৃত্তরা। এরপর বেশ কয়েকটি জেলায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতেও হামলা হয়। সবশেষ রোববার রংপুরের পীরগঞ্জের আগুনে পুড়িয়ে দেওয়া হয় সনাতন ধর্মাবলম্বী পরিবারের 21টি বসতবাড়ি। এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে নানা মহলে। যারা এসব অরাজকতা করছেন তাদের ধর্মান্ধ বলছেন ইসলামী গবেষকরা। মুফতিরা বলছেন ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, সব সম্প্রদায়ের মানুষ, পশু পাখি ও প্রকৃতি সংরক্ষণ করা এ ধর্মের অনুসারীদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকবে। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে। এই যে সম্প্রদায়ের কথা আল্লাহ বলেছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো সম্প্রদায়ের কোনো আচরণে তোমরা যেন উত্তেজিত হয়ে অবিচার না করো, সীমালঙ্ঘন না করো। ইসলামী রাজনৈতিক দলগুলোর মন্তব্য, পূজা মণ্ডপ, মন্দির ও হিন্দু বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের একমাত্র পরিচয় দুর্বৃত্ত। তাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নেতারা।
ভিন্ন ধর্মের লোক তাদের উপরে যদি কেউ চোখ বড় করে তাকায়, আল্লাহ রাসূল বলছেন তার চোখ উপড়ে ফেলার জন্য। এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা অন্য কারো উপাসনা করে, তোমরা যদি তাদের যে সমস্ত বিষয়ের উপাসনা করে এগুলো যদি তোমরা গালমন্দ করো, তাহলে তারা তোমাদের প্রভুকে গালমন্দ করবে। অতএব এখানে তাদের প্রতিমা ভাঙচুর তো দূরের কথা, তাদের প্রতিমার ব্যাপারে বিরূপ মন্তব্য করাও ইসলাম আল্লাহ নিষেধ করেছে, পবিত্র কোরআনের নিষেধাজ্ঞা আছে। ইসলামী গবেষকরা আরও বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জোর জবরদস্তিও সমর্থন করে না ইসলাম, বরং তাদের অধিকার নিশ্চিত করাও মুসলমানদের দায়িত্ব। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একের পর এক সাম্প্রদায়িক হামলা হচ্ছে, মামলাও হচ্ছে প্রতি ঘটনায়। আসামি করা হচ্ছে জ্ঞাত অজ্ঞাতদের, কিন্তু আলোচিত কোনো ঘটনার বিচার এখনো শেষ হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, অগণিত মানুষকে আসামি করা ও বিচারের দীর্ঘসূত্রতায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ধর্মীয় উন্মাদনা ঠেকাতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন তারা। সাক্ষীর অভাবে ৯ বছরেও কক্সবাজার রামুর বৌদ্ধপল্লীতে হামলার বিচার শেষ হয়নি। ২০১২ সালে ১৮টি মামলা করে পুলিশ, অভিযোগপত্র জমা দেয় ১০২০ জনের বিরুদ্ধে। ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দির হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৮ মামলায় প্রায় ৩,০০০ আসামি করে পুলিশ, গ্রেফতার হয় ১২৬ জন, কিন্তু সবাই এখন জামিনে মুক্ত। একই বছরের নভেম্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে হামলা হয়। ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে ২টি মামলা করা হয়। ৫ বছরেও হয়নি এ ঘটনার বিচার। চলতি বছর সুনামগঞ্জের সল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রায় ১৫০০ ব্যক্তিকে আসামি করে মামলা হয় ২টি। ৩৩ জন গ্রেফতার হলেও অগ্রগতি হয়নি বিচারের কাজে। একটা মামলা যদি ৫০ জন আসামি থাকে, তাদের বিরুদ্ধে এই সাক্ষী হাজির করে মামলা শেষ করতে ২০ বছর লাগবে। পুলিশ এটা জেনে করে না জেনে করে আমি জানি না। হ্যাঁ, এইসব ঘটনায় শত শত ব্যক্তি জড়িত, ঠিক আছে, কিন্তু শত শত ব্যক্তিকে বিচার ব্যবস্থায় তদন্ত করে বিচার করে শাস্তি দেওয়া কোনো দেশেরই বিচার ব্যবস্থার পক্ষে সম্ভব না। তার কিন্তু দায়িত্ব থাকে এই মামলাগুলি তাড়াতাড়ি ট্রায়ালে আনা, সাক্ষীর জন্য নোটিশ পাঠানো পুলিশকে, পুলিশের দায়িত্ব থাকে সাক্ষী হাজির করা। সরকারি কৌশলী কেন এই ব্যাপারে এত আন্তরিকতা দেখাচ্ছে না বা কি তার সমস্যা, এটা ওরা নিজেরা বলতে পারেন। ওনাকে জিজ্ঞেস করেন যারা আদালতের টুপি আছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের জরিপ বলছে ৯ বছরে হিন্দু সম্প্রদায়ের উপর ৩,৬৭৯ বার হামলা হয়েছে। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি এই সংখ্যা আরো অনেক বেশি। যদি প্রধান ১০ জন ১২ জনকে অন্তত তাদেরকে আসামি করে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করে, তাহলে এটা ১-২ বছর ৩ বছরের মধ্যে হয়ে যেত। ২-৪টি মামলা যদি বিচার শেষ করা যেত এবং সাক্ষী প্রমাণের মাধ্যমে যদি এগুলি সাজা হতো, তাহলে অনেকটা মনের সান্ত্বনা পাওয়া যেত। এবারে দুর্গাপূজাকে কেন্দ্র করে চলমান সহিংসতার ঘটনায় সারা দেশে মামলা হয়েছে ৫১টি, আসামি অজ্ঞাতনামা কয়েক হাজার। সাম্প্রদায়িক উস্কানি ঠেকাতে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপের খবর এবার। আরও একটা অঘটনের সামনে পড়লে বড় লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে, বাদ পড়তে হবে বাছাই পর্ব থেকেই। তবে ইতিবাচক থাকছেন ক্রিকেটার, কোচিং স্টাফরা। একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, ফিরছেন নাইম। অন্যদিকে ওমানও চাইছে জয় দিয়ে ইতিহাস লিখতে। আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়। প্রাণহীন গোমরা আবহ টাইগার স্কোয়াডে, কারো মুখে নেই হাসি, নেই উচ্ছ্বাস। স্কটল্যান্ড লজ্জা যত দ্রুত ভোলা সম্ভব ততই ভালো। শিক্ষা নিয়ে হারাতে হবে স্বাগতিকদের। ঐচ্ছিক অনুশীলনের প্রথম ম্যাচের একাদশের বেশিরভাগ ক্রিকেটার আসেননি। সাকিব মাহমুদুল্লাহ বিশ্রামে কাটিয়েছেন। সৌম্যের জায়গায় একাদশে ফিরতে যাওয়া নাইম দীর্ঘ সময় ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন।
মুশফিক নেট করেছেন, ব্যাটিং পরামর্শ নিয়েছেন ডোমিঙ্গোর কাছে। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল স্পট বোলিং করেছেন এক হয়ে। ব্যাটিংয়ে উন্নতি ছাড়া উপায় নেই। ওমানের বিপক্ষে অর্ডারে কিছু পরিবর্তন আনবো। ডান বামহাতি কম্বিনেশন রাখতে চাই। নাইম ফিরবে, ওর জন্য সুযোগ। আশা করি ভালো করবে। স্কটল্যান্ডের বিপক্ষে দ্রুত মোমেন্টাম পেয়েও হারিয়ে ফেলেছেন বোলাররা। বোলিং পরিবর্তন নিয়েও কথা উঠতে শুরু করেছে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। ঘরের মাঠে দুর্দান্ত ওমানকে নিয়ে সতর্ক থাকতে হচ্ছে টাইগার কোচকে। স্পিন অ্যাটাকের সাথে দুই ওপেনার দেখিয়ে দিয়েছেন শক্তির জায়গা। প্রথম বা চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ তাতিয়ে দিচ্ছে স্বাগতিকদের। অন্যদিকে হারানোর ভয় নড়বড়ে রাখছে বাংলাদেশকে। একটা জয় দলের চেহারা পরিবর্তন করে দেবে। আমাদের কাজগুলো ঠিকঠাক করতে হবে। কোনো দলকে হালকা করে দেখার সুযোগ নেই। স্কটল্যান্ডকেও আমরা ছোট করে দেখিনি। ওমান ভালো দল, ওদের ঘরের মাঠে খেলা, সতর্ক থাকতেই হবে। বোলিংয়েও একটা পরিবর্তন আসতে পারে। তাসকিন অথবা সাইফুদ্দিনের জায়গায় ফিরতে পারেন শরীফুল। র্যাঙ্কিং, পরিসংখ্যান অথবা ঐতিহ্য সব দিক দিয়ে অনেক এগিয়ে বাংলাদেশ দল। তারপরেও নির্ভর থাকার সুযোগ নেই, কারণ স্কটল্যান্ডের মতো ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে ওমান। তাই তো 3 ডিপার্টমেন্টে দুর্দান্ত কিছু করতে না পারলে রচিত হতে পারে একটা কালো অধ্যায়ের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। ওমানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে জানাতে ওমানের মাস্কাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর বাংলাদেশ দল তাদের আরও একটা বড় একটা ম্যাচ খেলতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে। বাংলাদেশ দল অনেক বড় স্টেজে খেলেছে, বড় ম্যাচ খেলেছে, এশিয়া কাপের ফাইনাল খেলেছে, টেস্ট, টি-20, ওয়ানডে, 3 ফরম্যাটে অনেক বড় ম্যাচ খেলেছে। তবে আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা বাংলাদেশ দলকে জিততে হবে এবং টি-20 বিশ্বকাপে টিকে থাকতে হবে। চূড়ান্ত পর্বে ওঠার জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। এবং ঘরে মাঠে ওমান যে সহজ হবে না, তারা যে বাংলাদেশ দলকে ছেড়ে কথা বলবে না, এবং তাদের সামনে সুযোগ রয়েছে যে এই ম্যাচ জিতলেই কিন্তু বাংলাদেশ দল বিদায় হয়ে যাবে এবং অনেকটাই বিদায় হয়ে যাবে এবং ওমান দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে, প্রায় নিশ্চিত হয়ে যাবে। সেই বিষয়গুলো মাথায় রয়েছে। ওমান চাইছে ঘরে মাঠে সেই কাজটা করতে। বাংলাদেশ দল একেবারে বিপরীত অবস্থায় রয়েছে, কারণ সেখানে বাংলাদেশ দলের মনোবলে চিত ধরেছে, আলোচনা হচ্ছে অনেক, অধিনায়ককে নিয়ে আলোচনা হচ্ছে, মাঠের বাইরে অনেক কথা হচ্ছে, অনেক প্রেশার রয়েছে। এবং উইকেটটা কেমন হয়, উইকেটটা প্রথম ম্যাচে বাংলাদেশ দল যেমনটা আশা করেছিল তেমনটা হয়নি, শেষ দিকে অনেক বেশি স্লো হয়ে গেছে। অনেক কিছু বাংলাদেশ দলকে নড়বড়ে করে দিচ্ছে। তবে জয় ছাড়া কোনো উপায় নেই। একেবারে অল অ্যাটাক না খেলা পর্যন্ত, একেবারে শুরু থেকে অ্যাটাকিং না খেলা পর্যন্ত বাংলাদেশের উপায় নেই। এবং বাংলাদেশ দলে যে একাধিক পরিবর্তন আসছে ওটা নিশ্চিত হয়ে গেছে। নাইম খেলছেন নিশ্চিতভাবেই, এবং আরও একটা বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তন আসতে পারে। সেখানে কে আসবেন সেটা একটা এখন পর্যন্ত নিশ্চিত নয়, কারণ শেষের দিকে বা ম্যাচ শুরু হওয়ার আগে সেই সিদ্ধান্তটা হবে। কারণ তাসকিন খেলতে পারেন, তাসকিনের বা আবার তাসকিন বা সাইফুদ্দিনের জায়গায় একজনকে নেওয়া হতে পারে, হয়তো শরীফুল অথবা নাসুমকে নেওয়া হতে পারে। সেটা উইকেট দেখে সেই সিদ্ধান্তটা অবশ্যই ম্যানেজমেন্ট নেবে। অন্যদিকে দর্শক সমর্থকরা সবাই কিন্তু প্রত্যাশা করছে বাংলাদেশ দল জয় পাবে এবং ঘরের মাঠে বাংলাদেশ ওমান তারা চায় বাংলাদেশকে হারাতে। ওমানের সমর্থকরা থাকবে, সব কিছু মিলিয়ে একটা ভালো ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে। এবং ছোট ম্যাচগুলো, এরকম বাছাই পড়ে ম্যাচও যে এত উত্তেজনাপূর্ণ বা এত আগের থেকে একটা রোমাঞ্চ নিয়ে সবাই অপেক্ষা করে, সেই বিষয়টা দেখা যাচ্ছে। দেখার অপেক্ষা বাংলাদেশ দল শুরু থেকে কেমন করে, এবং অবশ্যই বাংলাদেশ দলকে গেম প্ল্যানে পরিবর্তন আনতে হবে। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। টি-20 বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষের দিকে খেলার অংশে। 30 অক্টোবর থেকে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদানের মূল কর্মসূচি। রাজধানীতে একটি কেন্দ্র আর ঢাকার বাইরে 21 জেলায় শুরু হবে টিকাদান। মঙ্গলবারের মধ্যে সব স্কুলের শিক্ষার্থীদের নামের তালিকা জমা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে। দেশে স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার মানিকগঞ্জে টিকা পায় 12 থেকে 17 বছরের 120 শিক্ষার্থী। জন্মসনদ দিয়ে টিকা নেয় তারা। দেয়া হয় একটি রেজিস্ট্রেশন কার্ড। পরীক্ষামূলকভাবে টিকা নেওয়া শিক্ষার্থীরা ভালো আছে, ফলে 30 অক্টোবর শুরু হচ্ছে মূল কর্মসূচি। রাজধানীতে টিকা কেন্দ্র বসছে একটি। টিকার সংরক্ষণ জটিলতার কারণে আপাতত 21 জেলায় শুরু হচ্ছে টিকাদান। টিকার মজুদ ও ফাইজারের টিকার সংরক্ষণ ব্যবস্থায় তৈরি না হওয়া পর্যন্ত বাকি জেলার শিক্ষার্থীদের টিকার জন্য অপেক্ষায় থাকতে হবে।
আপাতত 60 লাখ ডোজে টিকা পাবে 30 লাখ শিক্ষার্থী। ফাইজারের টিকা যখন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নিতে পারবো, তখনই একমাত্র সারা দেশের সব শিক্ষার্থীদেরকে এই কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে। এখন আমরা যেটা কাজ করছি, এই ভলান্টিয়ারদের এবং যারা টিকা কর্মী যারা হবেন তাদের প্রশিক্ষণ করা, কারা এই টিকাটা দেবেন, এই ধরনের প্রস্তুতিগুলো নিচ্ছি। প্রস্তুতি সম্পন্ন হলেই আমরা টিকাটা দিয়ে ফেলবো। মঙ্গলবারের মধ্যে সারা দেশের সব স্কুলের শিক্ষার্থীদের নামের তালিকা জমা হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। এরপর তা পাঠানো হবে আইসিটি মন্ত্রণালয়ে। তথ্যগুলো সুরক্ষা অ্যাপে যুক্ত হওয়ার পর সেই তালিকা অধিদপ্তর হয়ে ফেরত যাবে স্কুলে। পরে তালিকা ধরে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করবে সংশ্লিষ্ট স্কুল। আমরা একটা চিঠি দিয়েছি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, তারা যেন তাদের শিক্ষার্থীদের তালিকাটা আমাদের কাছে প্রেরণ করেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারা আমাদের কাছে সেই তালিকাটি আবার পাঠাবেন এবং তখন আমরা ঠিক করব যে কোন স্কুল কবে কখন কত শিক্ষার্থী নিয়ে আমাদের টিকাদান কেন্দ্রে যাবে। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 200 বুথে প্রতিদিন টিকা পাবে 40,000 শিক্ষার্থী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনসে আটকা পড়া পর্যটকরা দ্বীপ ছেড়েছেন। সকাল 10টায় কোস্টগার্ডের সহযোগিতায় কাঠের নৌকায় করে তারা টেকনাফের উদ্দেশ্যে রওনা হন। কয়েকদিন ধরেই আবহাওয়া খারাপ থাকায় দ্বীপে আটকা পড়েন অন্তত 300 পর্যটক। তারা সেন্ট মার্টিনস দ্বীপে বেড়াতে গিয়েছিলেন। আবহাওয়া স্বাভাবিক না হয় পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থা করেছিল স্থানীয় প্রশাসন। গত বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দ্বীপের একমাত্র জেটিটির বিভিন্ন অংশ বিধ্বস্ত হয়ে যায়। এ কারণে পর্যটন মৌসুম হলেও এখনও প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচলের অনুমতি মেলেনি। তারপরও নিষেধাজ্ঞা না মেনে সেন্ট মার্টিনস ভ্রমণে যান পর্যটকরা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা জানাবো। দেশে দ্রুত বাড়ছে এলপিজির বাজার। সিএনজির তুলনায় সুবিধা বেশি হওয়ায় এলপি গ্যাসের চাহিদাও বেশি। মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহী কমিটি দিয়ে চলছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম। মেয়াদ শেষ হওয়ার প্রায় 3 বছর হতে চললেও দলের মধ্যে কোনো আলোচনা নেই সপ্তম জাতীয় কাউন্সিল নিয়ে। তৃণমূলের নেতারা নিয়মিত কাউন্সিল চাইলেও কেন্দ্রীয় নেতারা বলছেন খালেদা জিয়ার দণ্ডসহ কয়েকটি কারণে অনিশ্চিত হয়ে পড়েছে কাউন্সিল। বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় 2016 সালের 19 মার্চ। এর 4.5 মাস পর দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান আর নির্বাহী কর্মকর্তা ও সদস্য নিয়ে প্রায় 594 সদস্যের বিশাল কমিটি করে বিএনপি। ওই সময় নেতারা জানিয়েছিলেন এখন থেকে নিয়মিত হবে বিএনপির কাউন্সিল, কিন্তু বাস্তবতা উল্টো, সময় মতো হচ্ছে না কাউন্সিল। জ্যেষ্ঠ নেতারা বলছেন দলের চেয়ারপারসন ছাড়া কাউন্সিল করবে না বিএনপি। কমিটির মেয়াদ শেষ হলেও সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবেই হচ্ছে বলেও দাবি তাদের। পরিবেশ পরিস্থিতি অ্যালাউ করলে আমরা হয়তো কাউন্সিল করব, তার মানে যে একেবারে নেতৃত্ব সব বদল হয়ে যাবে তাও না। সাংগঠনিক দুর্বলতাগুলো এগুলি নির্ণয় করা হচ্ছে এবং সেইভাবে কিন্তু সংগঠনটা গড়ে হচ্ছে। বিএনপিতে একটা গঠনতন্ত্র আছে, সেখানে 3 বছর পর পর কাউন্সিল করতে হয়। দলের নেতা নেত্রী যদি প্রবলেমে থাকে সেখানে স্বচ্ছ বা সুষ্ঠু কাউন্সিল করা একটু সমস্যা হয়, যার জন্য কাউন্সিলটা পিছিয়ে গেছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কাউন্সিলের মাধ্যমে শূন্যপদ পূরণের পাশাপাশি নতুন নেতৃত্ব এলে দাবি আদায়ের আন্দোলন গতি পাবে বলে জানান মাঠ পর্যায়ের নেতারা। নিয়মিত কাউন্সিল হওয়াটা অত্যন্ত জরুরি। যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও একটা অভিজ্ঞতা এবং বয়সের কারণে তারাও একটা উচ্চ পর্যায়ে চলে যেতে পারে, সেখান থেকে তারা নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। তো সেই জায়গাটা তৈরি করার জন্য হলো নিয়মিত কাউন্সিল হওয়া দরকার। এই পদ খালি হয়েছে কোনো না কোনো কারণে, অথবা সে বৃদ্ধ হয়েছে, সে হয়তো অসুস্থ আছে, অথবা যারা আছেন তারা হয়তো ভালো ভূমিকায় নাই, এখন হয়তো আরও অনেক ভালো নেতৃত্ব আছেন। সেক্ষেত্রে যদি আবার এটা পুনর্গঠন হয় তাহলে অবশ্যই আমি মনে করি যে এটা দলের জন্য অনেক ভালো হবে। নিয়মিত কাউন্সিল না হলেও নির্বাহী কমিটির শূন্য পদ দ্রুত পূরণের দাবি জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে দিনে দিনে বড় হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজার। 5 বছরে এ খাতের প্রবৃদ্ধি প্রায় 300%।
ব্যবসায়ীরা বলছেন, সিএনজির তুলনায় এলপি গ্যাসের সুবিধা বেশি হওয়ায় এর চাহিদা বাড়ছে। পরিবেশের কথা মাথায় রেখে অটো গ্যাসের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। দেশে ফুরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এ অবস্থায় বিকল্প জ্বালানির উৎস হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার। দেশে 2013 সালে এলপিজির বাজার ছিল 80,000 মেট্রিক টনের। এরপর বছর বছর প্রায় দ্বিগুণ হারে বাড়ছে এর চাহিদা এবং ব্যবহার। সবশেষ 2021 সালে 14.5 লাখ মেট্রিক টন এলপিজির চাহিদা তৈরি হয়েছে। বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজির সাথে পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়ছে অটো গ্যাসেরও। এ পর্যন্ত প্রায় 50,000 গাড়িকে রূপান্তরিত করা হয়েছে এলপিজি অটো গ্যাসে। গাড়িটা ভালো চলে, তারপরে মাইলেজটা একটু বেশি দেয়, আর এটা নিতেও সুবিধা। এটা অনেকগুলো সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে একবার নিলে 3-4 দিন জন্য আর গ্যাস নেওয়া লাগে না। সিএনজি থেকে এলপিজির ঘনত্ব বেশি হওয়ায় সিলিন্ডারে একসাথে বেশি পরিমাণ জ্বালানি নেওয়া যায়। ব্যবসায়ীরা বলছেন অটো গ্যাসে চালিত গাড়ির পারফরম্যান্স সিএনজির থেকে ভালো। একটা সেক্টর খুব বুমিং হচ্ছে বাংলাদেশে, সেটা হচ্ছে অটো এলপিজি স্টেশন। বাংলাদেশে অ্যাক্টিভ স্টেশন প্রায় 500-র উপরে স্টেশন অ্যাক্টিভ হয়ে গেছে ইতিমধ্যে, এবং আরও প্রক্রিয়াধীন আছে প্রায় অ্যারাউন্ড আরও 800-র মতো। সো এভরি ইয়ার কিন্তু আমরা কনজিকিউটিভলি গ্রোথ গত 5-6 বছর ধরে কিন্তু হিউজ গ্রোথ আমরা পাচ্ছি। এলপিজি এমন একটা গ্যাস যেটা এনভায়রনমেন্টকে কোনোভাবেই পলিউট করে না। সিএনজিতে আপনার পাইপলাইন যে এস্টাবলিশ করার জন্য যে পরিমাণ টাকা লাগে, যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারের পিছনে পয়সা দরকার হয়, এলপিজিতে কিন্তু এত পয়সার দরকার হয় না। সিএনজির পরিবর্তে এলপিজির ব্যবহার বাড়াতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাও। এলপিজিটা মোটামুটি আমরা তেলের মতো চিন্তা করতে পারি। আমি যখন গাড়িতে তেল নিই, আমি একবার তেল যদি ভালো করে নিতে পারি, আমার সপ্তাহে একবার নিলেই চলে, কিংবা 2বার নিলে চলে। বর্তমানে অটো এলপিজি স্টেশনগুলোতে অটো গ্যাসের 70 থেকে 80,000 মেট্রিক টনের চাহিদা রয়েছে। 2022 সালে এই চাহিদা 1.5 লাখে গিয়ে পৌঁছাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 3 মাসে দেশের 5,000 শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নেতৃত্বাধীন পরিদর্শন টিম, যা শুরু হচ্ছে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা দিয়ে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিডা আয়োজিত পরিদর্শকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। কর্মকর্তারা জানান, এই 3 জেলায় ঝুঁকিপূর্ণ কারখানা আছে প্রায় 1,500। সারা দেশে 45,000 কারখানা পরিদর্শনের লক্ষ্য বিডার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, পরিদর্শন টিমের কাজ কোনো কারখানা বন্ধ করা নয়। তিনি বলেন, পরিদর্শনের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো তুলে আনতে হবে, যার আলোকে সুপারিশমালা তৈরি করে শিল্প খাতের কমপ্লায়েন্স নিশ্চিত করা হবে বলেও জানান সালমান এফ রহমান। আপনার দায়িত্ব নাই যে ওখানে গিয়ে কমপ্লায়েন্স আছে কিনা, কমপ্লায়েন্স করা, ওখানে অভিযান করা, ওগুলো নাথিং, জাস্ট গিয়ে তথ্যটা সংগ্রহ করা। আপনাদের থেকে যখন তথ্যটা আমরা পেয়ে যাব, তখন অলরেডি আমরা সফটওয়্যার ডেভেলপ করেছি, সে সফটওয়্যারের মাধ্যমে আমরা তখন কি সমাধান হইতে পারবে আমাদেরকে সলভ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আল জাজিরায় প্রচারিত একটি প্রতিবেদনের অন্যতম প্রধান চরিত্র সামিউল ইসলাম খান সহ 4 আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শামস জবরুল হোসেন এই আদেশ দেন। আদেশে আগামী 8 নভেম্বরের মধ্যে সম্পত্তিগুলো জব্দ করার কথা বলা হয়েছে। পাশাপাশি ঢাকা সেনানিবাস, সিলেটের বিশ্বনাথ, চাঁদপুর ও নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় সামিউল ইসলাম সহ অন্য 3 আসামি হলেন সুইডেন প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, আশিক ইমরান ও ওয়াহিদুন নবী। এর আগে গত 13 জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আফসর আহমেদ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে 12 সেপ্টেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বাড়ছে। সেপ্টেম্বর পর্যন্ত 1 বছরে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে 17%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের সেপ্টেম্বরে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ ছিল 1,76,386 কোটি টাকা। চলতি অর্থ বছর সেপ্টেম্বর শেষে যা বেড়ে দাঁড়িয়েছে 2,06,513 কোটি টাকা। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার ব্যাংক ঋণ নিয়েছে 14,121 কোটি টাকা। একই সময়ে ঋণ পরিশোধ করেছে 9,524 কোটি টাকা। এতে
3 মাসের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,587 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো থাকায় ব্যাংকগুলো থেকে ঋণ কম নিচ্ছে। আবার একই সঙ্গে ঋণ পরিশোধ বাড়িয়ে দিয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য খুলনায় সোমবার থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির কারণে পানি নিষ্কাশন করতে না পারায় সকাল থেকে নগরীর অলিগলি থেকে মূল সড়ক সবই তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষদের। রাস্তা উপচে পানি প্রবেশ করেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। আবহাওয়া অফিস বলছে, সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 84 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 37 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকালও একই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হয়েছে মানে রাত্রি সারা রাত পানি সম্পূর্ণ তলান, এখনো পানি কমেনি, মাজা হাইটো মানে এখনো পানি রয়েছে আমাদের গলির ভিতরে, আর রাস্তায় তো রয়েছে অর্ধেক। বৃষ্টি হলে এখানটায় এমন নিচু জায়গা, কোথাও পানি না আসলে এখানে আগে পানি দাঁড়ায় যায়, আর এখানকার মানুষ তো খুব দুর্ভোগ পায় পানির জন্য। এ বিষয়ে আরো জানাতে এবারে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আবহাওয়া অফিস থেকে তো বলছে আগামীকালও একই অবস্থা চলতে পারে, সেক্ষেত্রে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, এ বিষয়ে কি কিছু জানা গেল কিনা? আবহাওয়া অফিস বলছে যে আগামীকাল দুপুরের পর থেকে আসলে বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে এবং আবহাওয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে তারা, আপনি যেমনটি বলছিলেন যে এই সংবাদে যে গত মঙ্গলবার থেকে এবং আজকে মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত এই পর্যন্ত প্রায় 121 মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনাতে, এবং এতে খুলনার মূল সড়ক থেকে শুরু করে নিম্ন অঞ্চলের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো আসলে সবই এখনো পর্যন্ত নিষ্কাশিত হয়নি এবং মানুষকে আসলে এই দুর্ভোগ পোহাতেই হচ্ছে। শুধুমাত্র রাস্তাগুলোতে নয়, তাদের বাড়িঘরও এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু পানি প্রবেশ করেছে এবং এর কারণে মানুষের যে দৈনন্দিনের যে কাজ, সেই কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে এবং এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরপর থেমে থেমেই বৃষ্টি হচ্ছে। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে আসলে এই বৃষ্টিটি হচ্ছে এবং এটি আগামীকালও হবে এবং আরো কিছুদিন যাওয়ার পরেই মূলত আসলে এই অবস্থার উন্নতি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতার যে মূল কারণ হিসেবে এখানকার যারা বাসিন্দা রয়েছেন এবং যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারাই বলছেন যে মূলত রাস্তাগুলো ড্রেনের থেকে উঁচু হয়ে যাওয়ার কারণেই মূলত আসলে এই অবস্থা তৈরি হয়েছে। কারণ এই যে ড্রেনগুলো, এগুলো অনেকদিন আগে তৈরি করা হয়েছে এবং তারপরে আসলে দীর্ঘদিন সংস্কার করা হয়নি এবং পাশাপাশি ড্রেনগুলোকে নিয়মিত পরিষ্কার করা হয় না, যার কারণে আসলে পানি নিষ্কাশিত হওয়ার জন্য নিষ্কাশিত হতে পারে না এবং সামান্য বৃষ্টি হলেই এই অঞ্চলগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়ে যায়। খুলনা মহানগরীর আমরা এখন মতলবের মোড়ে আছি, ইসলামপুর রোডের। এই রোডটি বাদেও আরো অনেকগুলো কলোনি রয়েছে, যেমন বাস্তুরা কলোনি রয়েছে, যেটি এখন রীতিমতো খালে পরিণত হয়ে গেছে, যেখানে বৃষ্টির পানি একবার জমে গেলে সেটি সরতে প্রায় সপ্তাহখানেক তার বেশি সময় লাগে এবং এখন প্রায় গত 6 মাস ধরে আমরা জানতে পেরেছি যে সেখানকার মানুষ পানিবন্দী হয়েই তারা বসবাস করছেন এবং এই একই রকম অবস্থা হচ্ছে অন্যান্য জায়গাগুলোতেও। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবশ্য যদিও বলা হচ্ছে যে তারা এই ড্রেনগুলো এবং রাস্তাগুলো সংস্কারের জন্য, পানি নিষ্কাশনের জন্য তারা ব্যবস্থা করবেন, কিন্তু আসলে প্রতি বছরই আমরা সুফল আসলে নগরবাসী পান না। ঝিনাইদহে মাজরা পোকার পর এবার আমন ধান খেতে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে দিশেহারা হয়ে পড়ছে কৃষক। পোকা দমনে কৃষকরা কীটনাশক ছিটিয়েও পাচ্ছেন না কাঙ্ক্ষিত ফল। তবে পোকার আক্রমণ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি দাবি কৃষি বিভাগের। আমন ধানে বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ঝিনাইদহের কৃষক। পোকার আক্রমণে আমনের কাঙ্ক্ষিত ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চাষিরা বলছেন পোকার আক্রমণ দ্রুত ছড়াচ্ছে, কীটনাশক স্প্রে করেও মিলছে না ফল। কারেন্ট পোকায় ছাইয়ে ধরেছে, এখন কি দেব আমি কোনো দিশে পাচ্ছি না। 3 বিঘা কারেন্ট পোকায় একদম শেষ করে ফেলেছে, কোনো কৃষি অফিসার টফিসার এতে আসেনি। কারেন্ট পোকা আছে আর আছে যে তলের যে কি পোকা, একে আমরা বলতে পারতেছি না। কৃষি বিভাগ বলছে জেলায় বিক্ষিপ্তভাবে 4 হেক্টর জমিতে পোকার আক্রমণ শুরু হয়েছে। ফসল রক্ষায় চাষিদের সচেতন করা হচ্ছে। কৃষি অফিসারের নেতৃত্বে একটা স্কোয়াড, আর কৃষি সম্প্রসারণ অফিসারের তার নেতৃত্বে একটা স্কোয়াড এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তার নেতৃত্বে একটা স্কোয়াড গঠন করে আমরা সেখানে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে আমনের চাষ হয়েছে 1,04,612 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদ দুপুরে আরও যা যা থাকছে। চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়বে লিভারপুল আতলেটিকো। আলাদা ম্যাচে খেলবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। আসছে শীত, আর কিছুদিন পরেই পাওয়া যাবে সুস্বাদু খেজুরের রস। এরই মধ্যে রস সংগ্রহের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন চুয়াডাঙ্গার গাছিরা। কিছুদিনের মধ্যেই গাছে গাছে ঝোলানো হবে ভাড় আর সংগ্রহ হবে রস। সেই রস থেকেই তৈরি হবে উৎকৃষ্ট মানের খেজুরের গুড় ও পাটালি। প্রকৃতিতে এসেছে শীতের আগমনী বার্তা, তাই কে কত আগে খেজুর রস সংগ্রহ করতে পারে সেই প্রতিযোগিতা চলছে চুয়াডাঙ্গার গাছিদের মধ্যে। দিনের আলো ফোটার আগেই জেলার সবখানে শুরু হয় খেজুর রস সংগ্রহের কর্মযজ্ঞ। গাছিরা খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে যাবতীয় কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। আর দিন 10 পরেই মিলবে রস, তৈরি হবে পাটালি গুড়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয় এই জেলার গুড় ও পাটালি। ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত গাছ কাটা নিয়ে অত্র এলাকার সব খেজুর গাছের গাছিরা ব্যস্ত থাকে। গাছ কাটি প্রতিদিন 10 কেজি গুড় হলে 1000 টাকা বিক্রি হবে। 10 ভাগ 12 ভাগের রস হয়, বেশি কি হয় কোন রকম আল্লাহ যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই জেলায় খেজুর গাছ রয়েছে প্রায় 2.5 লাখ, যা থেকে এবছর 2,500 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। মানে প্রকৃত যে আসল খেজুরের গুড়, সেই গুড়টা যাতে লোকজন পায়, কোনো ভেজালমুক্ত গুড় আমরা ভোগ করতে চাই, যাতে অন্য কোনো ভেজাল মিশিয়ে যাতে বিক্রয় না করে, সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব। শীত মৌসুমে খেজুরের রস ও গুড় উৎপাদন করে প্রায় 5 থেকে 6 মাস স্বাচ্ছন্দ্যে জীবন জীবিকা নির্বাহ করে চুয়াডাঙ্গা জেলার কয়েক হাজার পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 4,500 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3,19,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 49,19,000। এ পর্যন্ত আক্রান্ত 24,18,00,000-এরও বেশি। 24 ঘন্টায় রাশিয়ায় সবচেয়ে বেশি 1,000 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 5 শতাধিক মারা গেছে, নতুন শনাক্ত 37,000-এর বেশি। সংক্রমণ কমায় 4 মাস পর নিষেধাজ্ঞা শিথিল করেছে মেক্সিকো সরকার। কর্মক্ষেত্রে করোনার টিকার সনদ বাধ্যতামূলক করার বিরুদ্ধে ইতালিতে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এদিকে ভারতে 8 মাসের মধ্যে সর্বনিম্ন 13,000 রোগী শনাক্ত হয়েছে সোমবার। মিয়ানমারের সহিংসতার জন্য জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও সেনা বিরোধীদের দায়ী করেছেন জান্তা প্রধান মিন অং লাইং। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের এসব বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার টেলিভিশনে দেয়া ভাষণে লাইং দাবি করেন, সেনাবাহিনী মিয়ানমারের শান্তি ও গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 26 থেকে 28 অক্টোবরের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধান মিং অং লাইং এর পরিবর্তে অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে আসিয়ান। এতে আপত্তি জানিয়ে হতাশা প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্স জানায়, মিয়ানমারের স্থিতিশীলতা ফেরাতে আসিয়ানের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় সম্মেলনে লাইংকে আমন্ত্রণ জানানো হয়নি। আসিয়ানের এই সিদ্ধান্ত নিয়ে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রতিক্রিয়া না জানালেও দেশে অভ্যুত্থানের পর থেকে সেনা বিরোধীরা শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছে বলে দাবি জান্তা প্রধানের। মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতার জন্য জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও নিষিদ্ধ ঘোষিত জাতীয় ঐক্যমত্যের সরকার এনইউজি দায়ী। তারা সহিংসতাকে উস্কে দিচ্ছে। এই বিষয়গুলো কারো নজরে পড়ছে না। আমরা সমস্যা সমাধানে কাজ করছি। আসিয়ানেরও উচিত চলমান সমস্যা মোকাবিলায় এগিয়ে আসা। ভাষণে আসিয়ানের বিশেষ দূতের দাবি আপোষযোগ্য নয় বলে জানালেও এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি লাইং। আসিয়ানের বিশেষ দূত এরিওয়ান ইউসুফের কিছু দাবি আপোষযোগ্য নয়। যে কোনো ক্ষেত্রে আসিয়ানের সদস্য হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আশা করছি আসিয়ানের নীতি অনুসরণ করেই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে সাধারণ ক্ষমা ঘোষণার পর সোমবার রাতে মিয়ানমারের কুখ্যাত কারাগার থেকে মুক্তি পান ১৩১৬ বন্দী, আর ৪,৩২০ জনের বিরুদ্ধে আনা অভিযোগ স্থগিত করা হয়। তারা সবাই সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হয়েছিলেন। আসিয়ান সম্মেলনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার ৩ দিন পর মানবিক কারণে ওই বন্দীদের মুক্তির ঘোষণা দেন লাইয়িং। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওমানের বিপক্ষে আজ সাফল্য পেতে ব্যাটে বলে ভারসাম্য জরুরি। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ ৩ অভিজ্ঞ সদস্যকে নিতে হবে বাড়তি দায়িত্ব। টপ অর্ডারে বড় রান এবং স্লাগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে গুরুত্ব বেশি দিতে হবে। আর কন্ডিশন ও প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বুঝে গেম প্ল্যান সাজাতে হবে টাইগার ম্যানেজমেন্টকে। অপ্রত্যাশিত হারে শুরু বিশ্বকাপ মিশন। মিরপুরে স্লো উইকেটে প্রস্তুতি মুখ থুবড়ে পড়েছে ওমানের স্পোর্টিং কন্ডিশনে। টিকে থাকতে ওমানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ। অস্তিত্বের লড়াইয়ে তাই উন্নতির শেষ নাই। স্কটল্যান্ড ম্যাচে ১২০ বলের ৪২টাই ডট দিয়েছে বাংলাদেশ। মন্থর ব্যাটিং বাড়িয়েছে আস্কিং রেট। ওমানের বিপক্ষে পজিটিভ নোটে স্ট্রাইক রোটেশনে দিতে হবে বাড়তি গুরুত্ব। ম্যাচ জয়ে ভালো শুরুর বিকল্প নেই। টপ অর্ডারকে খেলতে হবে বুঝে শুনে। ওপেনিংয়ে বড় পার্টনারশিপ চাই। সেক্ষেত্রে ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন জরুরি। অ্যাগ্রেশনের সাথে শর্ট সিলেকশনের ভুল শুধরানো প্রয়োজন। স্কটল্যান্ড ম্যাচে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট ছিল না টি-20 সুলভ। ৩ সিনিয়র মিলে ৮৬ বলে তুলেছে ৮১ রান। ওমানের সাথে এই ৩ অভিজ্ঞের ওপর অনেক চাপ সামলাতে হবে সামনে থেকে। বোলিং নিয়েও নির্ভর থাকার উপায় নেই। ৫৩তে ৬ উইকেট হারিয়ে স্কটল্যান্ড তুলেছিল ১৪০। স্লগ ওভারে খরচে বোলিং চিন্তার বড় কারণ। ব্রেক থ্রুর সাথে তাই নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনো ছাড় দেওয়া চলবে না মুস্তাফিজ সাইফুদ্দিনদের। ওমান প্রথম ম্যাচে ওদের শক্তি দেখিয়ে দিয়েছে। স্পিনার জিশান মাকসুদ হতে পারে ভয়ের কারণ। পাপুয়া নিউগিনির সাথে দেখিয়েছেন তার সামর্থ্য। ব্যাটিংয়ে জাতিন্দর সিং, টাইগার বোলারদের পরীক্ষা নেবেন নিঃসন্দেহে। স্বাগতিক ২ তারকাকে নিয়ে হোমওয়ার্ক সারতে হবে দ্রুতই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওমানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকার লড়াই আজ। সামর্থ্য আছে, দরকার শুধু নিজেদের উপর আত্মবিশ্বাস, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ৪ ছক্কার ঝুঁকি না নিয়ে বরং স্ট্রাইক রোটেশনে পরামর্শ তাঁর। পাশাপাশি ওপেনারদের চাপহীন খেলতে ম্যানেজমেন্টকে এগিয়ে আসার আহ্বান সুজনের। বিশ্বকাপ শুরুর আগে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু বাস্তবতা বাংলাদেশকে দাঁড় করিয়েছে খাদের কিনারায়। অবস্থা এমন, ২ ম্যাচ জিতেও রাউন্ড 12 অনিশ্চিত। শঙ্কা উকি দিচ্ছে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ। ঘুরে দাঁড়ানো দিন আজকে। আর আমরা সবসময় যখন আমাদের দেয়ালে থেকে আমরা সেখান থেকে বেরিয়ে আসছি, সবসময় ভালো ক্রিকেট খেলছি। আমি মনে করি আজকেও আমরা সেরকমই খেলবো, আর সেই অ্যাবিলিটি আমাদের আছে। জাস্ট একটু আমার মনে হয় যে আত্মবিশ্বাসটা, আমি বলছি যে একটু সাহসী খেলার প্রয়োজন। স্কটল্যান্ড ম্যাচের পোস্টমর্টমে ভুলের সংখ্যা অনেক। বরাবরের মতো ডট বলের আধিক্য বাংলাদেশকে ভুগিয়েছে বেশ। ওমান ম্যাচে এমন ভুলের পুনরাবৃত্তি হলে বিপদ বাড়বে। 40+ ডট বলে ইউ হ্যাভ এভরি পসিবল লুজ দ্য গেম। এই কথাটা মাথায় রাখতে হবে যে আপনাকে সিঙ্গেলস রোটেট করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা খালি বিগ শট চিন্তা করি, বিগ শটটা না, আপনি সিঙ্গেলস থেকে কিন্তু আপনি রোটেট করে খেলা দিতে পারেন, আপনি প্রেশারটা ওখান থেকে রিলিজ করতে পারেন। ওপেনিংয়ে টাইগারদের অস্বস্তি। তামিমের শূন্যতায় দায়িত্ব নিতে ব্যর্থ লিটন, সৌম্য, নাইম। সৌম্যর অফ ফর্মে ওমান ম্যাচে একাদশে সুযোগের অপেক্ষায় নাইম। তাতেও কি ভাগ্য বদল হবে? আমি যে তারা ফ্রিডম নিয়ে খেলুক। দুজনের হাতে স্ট্রোক প্লেয়ার, দুজনেই স্ট্রোক খেলতে পছন্দ করে। আমি বলবো যে এই ফ্রিডমটা ওদের দিয়ে দেওয়া হোক, যে ফ্রিডম থাকুক। ইফ ইউ আউট ক্রিকেট আছেই, বাট আপনি যদি এই জড়তা নিয়ে ক্রিকেট খেলেন, যেটা আমাদের হয়েছে লাস্ট ম্যাচে, আমি বলি আমরা জানি কোথায় একটা জড়তা ছিল আমাদের সবার ব্যাটিংয়ে। স্কটল্যান্ড ম্যাচে সিনিয়ররা দায়িত্ব নিংড়ে দিতে ব্যর্থ। জুনিয়ররাও ফ্রন্টলাইনে ভূমিকা রাখতে পারেনি। বিশ্বকাপের মঞ্চে দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সিনিয়র জুনিয়রদের সেরাটা দেয়া তাগিদ সুজনের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাতে আতলেতিকো মাদ্রিদের কঠিন লড়াই লিভারপুলের সাথে। খেলা শুরু রাত ১টায়। একই সময়ে পিএসজির প্রতিপক্ষ লাইপজিগ। শাখতার দোনেৎস্কের চ্যালেঞ্জ নেবে রিয়াল মাদ্রিদ। ২ ম্যাচে 1 জয় ও 1 ড্রয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো। লড়াইয়ে টিকে থাকতে নিজেদের সেরাটা দিতে হবে সিমিওনের দলকে, যদিও ইনজুরির কারণে থাকছে না গিমিনেজ, কুনহা ও লরেন্তে। লিভারপুলের বিপক্ষে জ্বলে উঠতে পারেন কারাস্কোস, সোয়ারেজ ও গ্রিজম্যান। এদিকে সাম্প্রতিক পারফরম্যান্স এগিয়ে রাখছে অলরেডদের সালাহ, ফিরমিনো, সাদিও মানে,
ক্লপের দলের এখন সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে টানা দ্বিতীয় জয়ের খোঁজে নামবে পিএসজি। চোটের কারণে নেই নেইমার, রামোস, পারাদিসকে নিয়েও রয়েছে কিছুটা শঙ্কা। আক্রমণের শক্তি এখন মেসি আর এমবাপে। সংবাদ দুপুরের আয়োজন আজকের মতো এ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।